আবারও স্বাগত একুশে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। দর্শক, এখন রয়েছে দেশের ব্যবসা বাণিজ্য তৈরি পোশাক খাত নিয়ে বিশেষ আলোচনা। আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন বিকেএমই এর সভাপতি মোহাম্মদ হাতেম। দর্শক, একুশে বিজনেসের অংশটি দেখবেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। শুরু করতে চাচ্ছি যে দেশীয় শিল্প সুরক্ষায় ভারত থেকে সুতা আমদানি বন্ধ করতে চায় বিটিএমএ, তো এই বিষয়ে আপনার মন্তব্য কি? দেখেন, যদি দেশের শিল্প সুরক্ষা যদি ভারত থেকে সুতা আমদানি বন্ধ করে হয়, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আপনি একটা শিল্পকে রক্ষা করার জন্য এর চেয়ে বড় একটা শিল্পকে যদি ধ্বংস করে দেন, তাহলে তো এটা কাম্য নয়। আমার কথা হচ্ছে যে দেশের শিল্পকেও বাঁচাতে হবে, আবার একই সাথে আবার ফরওয়ার্ড লিঙ্কেজ অর্থাৎ গার্মেন্টস শিল্পকেও রক্ষা করতে হবে। সেটা রক্ষা করতে তাহলে কি করা দরকার, আমাদের একসাথে বসে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে। তো বিটিএমএ যেই কাজটা করে সেটা ওনারা ওনাদের মতো করে গিয়ে বাণিজ্য মন্ত্রণালয়, ট্যারিফ কমিশন, আরও কারে নিয়ে এটা মানে মনে যেন ওনারা এককভাবে এটা করে ফেলবেন, এই ভাবটা ঠিক না। আমরা তো আর ওনারা ধ্বংস হয়ে যাক এটা কোনোভাবেই চাই না। কারণ আজকে বিটিএমএ মানে স্পিনিং মিলগুলি হয়েছে বলেই কিন্তু নিট সেক্টর বাংলাদেশের এত অগ্রগামী হয়েছে। আমি যদি একটু ইলাবোরেটরি জানতে চাই যে যদি আমরা সুতা আমদানিটা অব্যাহত থাকে, সেক্ষেত্রে আসলে দেশীয় শিল্পটা মানে অগ্রগতি কেমন হবে, আর যদি বন্ধ করা হয় সেক্ষেত্রে সমস্যাটা কি ধরনের? সমস্যাটা হলো এটা, যখন বন্ধ করা হয় তখন তারা একতরফা, আমার যখন কোনো অল্টারনেটিভ চয়েস থাকবে না, তখন তারা মনোপলি একতরফা একটা রেট নির্ধারণ করবে, যেটা আমরা যখন নিতে বাধ্য হব। তো এখন একটা আন্তর্জাতিক ব্যবসা, আমি আজকে যদি এটা হয়তো বাংলাদেশের মার্কেটে আমি আসি, বিদেশি মার্কেটে নাই, তাইলে এখানে যেই রেটে হোক আমি কিনে বাংলাদেশের মার্কেটে বিক্রি করব, বাংলাদেশেও সবাই এর চেয়ে কমে কেউ বেচতে পারতো না, তাইলে এখানে কিনতে বাধ্য হইতো। বাট বিষয়টা তো তা না, আমাকে তো আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় লিপ্ত হইতে হয়। তো এখন যদি ওনারা বলে যে না, আমি সুতার দাম আমি $4 পার কেজিতে আমি করবো, $3.5 করব, আমি যদি আন্তর্জাতিক বাজারে যদি ইন্ডিয়া না শুধু, আমি ইন্ডিয়া ছাড়াও তো আরও অনেক দেশেই সুতা পাওয়া যায়, তো ওখানে যদি আমি 50 সেন্ট বা 75 সেন্ট কমে পাই, 60-70 সেন্ট কমে পাই, তাহলে তো আমি আন্তর্জাতিক বাজার প্রতিযোগিতা টিকবো না তখন। তাইলে সেই জায়গাটাকে মেনটেন করে আমাকে সিদ্ধান্ত নিতে হবে, যেটা এর আগে আপনি দেখেন। তাহলে আপনি কি সুতা আমদানির পক্ষে কিনা? না, আমি বলি আমি পক্ষে বিপক্ষের বিষয়টা পরে আসি যে আমি কেন। এর আগে আপনাদের নিশ্চয়ই মনে আছে 2025 সালের মার্চ মাসের সম্ভবত 28 তারিখে, মার্চ মাসের 28 তারিখে বাণিজ্য মন্ত্রণালয় একটা সিদ্ধান্ত দিল স্থলপথ দিয়ে সুতা আমদানি বন্ধ। কেন? দেশীয় শিল্পকে রক্ষা করতে হবে। আমি সেদিন প্রতিবাদ করেছিলাম যে না, আপনাদের এই সিদ্ধান্ত সঠিক হয়নি, যেই অভিযোগের প্রেক্ষিতে আপনারা বন্ধ করলেন অভিযোগটা সঠিক না, এবং আলটিমেটলি তাই কিন্তু প্রমাণিত হয়েছে যে স্থলবন্দর দিয়ে সুতা আমদানি বন্ধ করার পরেও দেশীয় শিল্প কিন্তু সুরক্ষা হয় নাই। সেটা আলোচনা করে আমাদের সাথে সিদ্ধান্তটা নিলে তাহলে হয়তো বিকল্প কি ব্যবস্থা নেওয়া যায় সেটা আলোচনা করে নেওয়া যেত। সেটা না নিয়ে ওনারা স্থলপথ বন্ধ করলেন। এর পরিপ্রেক্ষিতে কি দাঁড়াইলো, ইন্ডিয়া তাদের মানে প্রথম ইন্ডিয়া বন্ধ করলো, আমাদের ট্রান্সশিপমেন্ট যেটা সেটা বন্ধ করলো। এরপরে ইন্ডিয়াও তাদের স্থলপথ দিয়ে সকল আমদানি, বাংলাদেশের আমদানি রপ্তানি, বাংলাদেশ থেকে রপ্তানি তাদের দেশে সব বন্ধ করে দিল। আমি যদি এখানে একটু ইন্টারাপ্ট করি, যে এটা কি শুধুমাত্র এই যে মনোপলি মার্কেটটাকে রোধ করার জন্য, নাকি আসলে কোয়ালিটির বিষয়গুলো থাকে? না, একটা তো মনোপলি মার্কেট আছেই, এরপরে কোয়ালিটির নানা রকমের অনেক সুতা তো আমাদের দেশে সুতা অনেকে মিলগুলি করে না, তাহলে আমার কি সেই সুতাটা কি আমদানি করতে হবে না? তো সুতরাং সেখানে নানা রকমের কোয়ালিটি বাংলাদেশের সুতার কোয়ালিটিও খারাপ না, ভালো কোয়ালিটি আছে, বাট কোয়ালিটির বাইরেও বেশ কিছু আইটেম আছে যেগুলি বাংলাদেশের স্পিনিং মিলগুলি করে না। যেমন ধরেন, আপনি যদি ম্যানমেড ফাইবারের বিভিন্ন সুতার কথা বলি, অথবা ব্লেন্ডেড ইয়ার্ন, যেগুলি ব্লেন্ডেড ইয়ার্ন, নানা রকমের মিক্সিংয়ের যে সমস্ত ইয়ার্নগুলি আছে, যেমন আমি একটা আরপিসি মানে রিসাইকেল পিসি একটা আমি সুতা ইন্ডিয়া থেকে আনি, আমার এটা কন্টিনিউয়াস অর্ডার, এটা বাংলাদেশে ওইভাবে হয় না, এটা দু একটা মিল করে, বাট প্রাইসের ডিফারেন্স হচ্ছে প্রায় 50 সেন্টের মতো ডিফারেন্স। তো ফলে আমি তো আন্তর্জাতিক বাজারে যখন আমি প্রতিযোগিতা যাব, বায়ার তো আমাকে দেখাই দিচ্ছে তুমি এই প্রাইসে সুতা, এই হলো তোমার আদার্স কস্ট,
এই হলো এটার প্রাইস, এর এর বাইরে আমি দিতে পারবো না, তখন আমাকে ওইটাকে মেইনটেইন করতে আসলে হয়। ফিক্সড থাকার কারণে হ্যাঁ, সেটা করতে হয়। তো যার ফলে আসলে বিটিএমের এই মানসিকতাটা ঠিক না যে ওনারা ওই একা একা একতরফা সব কিছু করে ফেলবেন, এইটা মানসিকতা ঠিক না। এতে এতে কি হয়, আমরা যে একসাথে আমরা সংগঠনগুলি একসাথে কাজ করি দেশের স্বার্থে, নিজেদের মধ্যে একটা মতবিরোধ মনোমালিন্য তৈরি হয়, এইটা কখনোই হওয়া উচিত না। সেক্ষেত্রে আসলে কি করা যায় এই মুহূর্তে? আপনি যে কিছুক্ষণ এই আগে ক্ষেত্রে- যদিও বলছেন যে হচ্ছে একসাথে বসে একটা আলোচনা, মানে কি ধরনের আলোচনা? এই ক্ষেত্রে যেটা করা যেতে পারে সেটা হলো মানে অনেকগুলি বিকল্প হইতে পারে। যে আপনি যেমন ধরেন আমাদের যে সুতার স্পিনিং মিলগুলি, তাদের তো মেইন উৎপাদন খরচের মধ্যে মেইন কোনটা, সেটা হলো গ্যাস গ্যাস ইয়েটা, মানে ক্যাপটিভ পাওয়ার, এটা একটা তাদের কস্ট। তারপরে তাদের যে উৎপাদন ব্যয় কেন বেশি হয়, এই জায়গাটা অ্যানালাইসিস করে সেই উৎপাদন ব্যয়টা যাতে বেশি না বাড়ে। কেন, আপনি যদি ইন্ডিয়া যদি একটা সুতা বা ভিয়েতনাম অথবা ইন্দোনেশিয়া যদি একটা সুতা আপনাকে $3 আমাকে দিতে পারে, তাদের কেন $3.5 লাগবে? হ্যাঁ, লাগতে পারে 10 সেন্ট, 15 সেন্ট, 20 সেন্ট পর্যন্ত বেশি লাগতে পারে। আমরা 10, 15, 20 সেন্ট পর্যন্ত বেশি হলে আমরা কিন্তু সেটা আমরা ওই বিদেশ থেকে না নিয়ে লোকালি কিনবো। কেন কিনবো? আমরা লোকাল ইন্ডাস্ট্রিকে বাঁচাবার জন্য 10, 15, 20 সেন্টের যে ডিফারেন্সটা, এটাকে আমরা অ্যাবজর্ব করে নিতে পারবো। কিন্তু এর বেশি যখন হয়ে যায় তখন কিন্তু আমরা সেটাকে সমন্বয় করতে পারবো না। তো ফলে আমি বাজারের প্রতিযোগিতা, আমি আলটিমেটলি আমি অর্ডারটা পাবো না। আচ্ছা, আরেকটা বিষয় আমরা যদি একটু জানতে চাই যে ইন্ডিয়ার সাথে বাণিজ্য সম্পর্কে যে অশুল্ক বাধার একটা পাল্টাপাল্টি একটা অশুল্ক বাধার একটা বিষয়টা রয়েছে, এটা কিভাবে আসলে রোধ করা যায়? অশুল্ক বাধার যে ইয়েটা, এইগুলি আসলে বিশেষ করে ইন্ডিয়ার ক্ষেত্রে যদি আমি বলি, ইন্ডিয়া কখনোই মানে এই জায়গায় আন্তরিকতার দেখায়নি। দেখাইলে কিন্তু এই সমস্যাগুলি থাকতো না। আর এই যে মানে বিরোধগুলি কোথায়, যেমন ধরেন বিটিএমে যে অভিযোগটা দিল, আমি এর আগে এটা নিয়ে কথা বলেছি, যে তারা বললেন যে আমরা 1 ট্রাকের সুতার এলসি করে 2 ট্রাক 3 ট্রাক নিয়ে আসি। আচ্ছা, তাইলে এই যে এই পর্যন্ত এই 30-40 বছর যাবৎ আমরা এই ব্যবসার, এই পর্যন্ত কি একটা প্রমাণও কি তারা কি এরকম ধরতে পারলো না? একটা ঘটনাও যদি ইনসিডেন্ট এরকম ধরে হাতে নাতে ধরে দিতে পারতো, তাহলে তো এটা আমরা বুঝতাম যে হ্যাঁ হাতে নাতে ধরা পড়ছে, তার কঠোর শাস্তি হইতো। তৃতীয় তারা বলেছেন যে আমরা 30 কাউন্ট সুতার 30 কাউন্টের সুতার মানে ইয়ে করে এলসি করে আমরা 60 এবং 80 সুতা নিয়ে আসি। খুব ভালো কথা। তো এইটা তাহলে কি বাংলাদেশের যে কাস্টমস, এই কাস্টমস কি তাইলে ব্যর্থ? এটা তারা তাদের জায়গা থেকে হচ্ছে দায়িত্বটা হচ্ছে তাহলে কি তারা ব্যর্থ? ঠিক আছে, ধরে নিলাম কাস্টমস ব্যর্থ, তাহলে বিটিএমই কি একটা এরকম কেস ধরে দিতে পারলো না যে এই যে দেখেন এই সুতা আসছে 60 সুতার মানে 30 সুতার এলসি করে 60 সুতা নিয়ে আসছে, এরকম একটা কেস ধরে দেখ। তো 30 বছরে কি তারা একটা কেসও ধরতে পারলো না? আচ্ছা, আরেকটা বিষয় আপনি বলছিলেন কিছুক্ষণ আগে যে এই যে ভারতীয় আসলে বাণিজ্য সম্পর্কে বাংলাদেশের সাথে ভারতীয় আন্তরিক না, মানে এটা যে নিয়ে যদি একটু জানতে চাই। আচ্ছা, আন্তরিক না বলতে নানা রকমের বাধা সৃষ্টি করা, এটা একটা, যেমন ধরেন বাংলাদেশ থেকে স্থলপথ দিয়ে মানে যে কোনো পণ্য রপ্তানি হবে, তারা কি করলো যে এটার একটা মানে ওই স্যাম্পল টেস্টিং রিপোর্ট লাগবে। কোথায়? ওই টেস্টিং রিপোর্টের জন্য হয় আপনার বোম্বে যাইতে হবে বা দিল্লি যাইতে হবে। তো এতে কি হয়, মানে এটা ইচ্ছা করে একটু টাইম কিল করে মানে আমাদের রপ্তানিটাকে বাধাগ্রস্ত করা। ডাইরেক্টলি তো অনেক কিছু করা যায় না জাতিসংঘের নানা রকমের আইন কানুনের কারণে, ইনডাইরেক্টলি নানাভাবে মানে এই কাজগুলি তারা করে। তো ফলে কি হয় যে দেখা যায় আমাদের এই রপ্তানিটা বাধাগ্রস্ত হয়। তো ফলে অনেক সময় পোর্টে গিয়ে মাল পরে থাকে, এতে গিয়ে পোর্ট ড্যামারেজ হয়, নানা রকমের অনেক জটিল খরচ বেড়ে যায়, টাইম বেশি লেগে যায়। তো এই সমস্ত কারণে মানে রপ্তানিগুলি আমাদের হয়ে ওঠে না। এখন ইন্ডিয়ার ধরেন যে সমস্ত মালামাল বাংলাদেশে আসে, অফিসিয়াল চ্যানেলেও যদি আমরা বলি আমাদের সাথে ট্রেড মানে ডিফিসিট আছে তাদের সাথে, মানে আমরা টোটাল ইম্পোর্ট করি, অফিসিয়ালি ইম্পোর্ট করি ধরেন $14 বিলিয়ন মতো, আর এক্সপোর্ট করি আমরা কত, মানে 2 বিলিয়ন ম্যাক্সিমাম। তাহলে ডিফারেন্স আমাদের 12 বিলিয়ন, কিন্তু ডিফারেন্স মানে ট্রেড ডিফিসিট আছে আমাদের সাথে তাদের। এখন এটা তো অফিসিয়ালি, আর আনঅফিসিয়ালি তো আমার বাংলাদেশের অন্তত 3 দিক থেকে মানে বর্ডার দিয়া নানাভাবে আনঅফিসিয়ালি
মানে চোরাচালানের মাধ্যমে যেটা আসে এটা তাহলে কি বিষয়টা আসলে যে আন্তরিকতার বিষয় যেটা আসছে আপনি বলছিলেন তারা আন্তরিক না, কিন্তু এই যে ট্রেড ডেফিসিটের যে ঘাটতিটা রয়েছে আমরা তাদের উপর বেশি ডিপেন্ডেন্ট, এই কারণেই কি আন্তরিকতার ঘাটতিটা রয়েছে? তারা মনে করে যে বাংলাদেশ তো আমাদের এখান থেকে নিতে হবেই, উপায় নেই, আর বাংলাদেশেরটা আমরা নানাভাবে বাধাগ্রস্ত করি, মানে তারা এটাকে কোনো কেয়ার করে না, মূল্য দেয় না। একটা প্রতিবেশী দেশকে সম্মান জানাইতে হয় কিভাবে সেটা আমার মনে হয় তারা করে না। সে আমরা নানা কারণেই আমরা দেখেছি, নানাভাবেই এই জিনিসটা আমরা উপলব্ধি করেছি যে তারা প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশকে যেভাবে একটা ট্রিট করা উচিত সেটা তারা করে না। যদিও আমরা সারা জীবন বলে আসছি, শুনে আসছি যে আমাদের বন্ধু প্রতিম রাষ্ট্র ইন্ডিয়া, কিন্তু বন্ধু প্রতিম রাষ্ট্রের মতো কোনো আচরণ আমরা বন্ধুত্বের কোনো আচরণ আসলে কখনো দেখিনি। আমরা এই বিষয় নিয়ে আরো আলোচনায় ফিরবো, একটি বিরতি নিয়ে আসছি। দর্শক, এ পর্যায়ে নিচ্ছে একটা বিরতি, ফিরবো একটু পরেই, ততক্ষণ সঙ্গেই থাকুন। আবারও স্বাগত 21শে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। দর্শক, বিরতির আগে দেশের ব্যবসা বাণিজ্য ও তৈরি পোশাক খাত নিয়ে আমরা কথা বলছিলাম বিকেএমই এর সভাপতি মোহাম্মদ হাতেমের সঙ্গে। প্রিয় দর্শক, 21শে বিজনেসের অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল অ্যাগ্রি কেয়ার গ্রুপ। আমরা আবারও তার সঙ্গে আলোচনায় ফিরছি। বিরতির আগে বেশ কিছু বিষয় নিয়ে কথা বলছিলাম, আসবো একটু মার্কিন চুক্তি নিয়ে। এই যে মার্কিন চুক্তির সুবিধা আপনারা কিভাবে পাচ্ছেন? যদিও এটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা অনেক কিছুই হচ্ছেন, আপনারা কি এই মুহূর্তে এটার কোনো সুবিধা পাচ্ছেন? দেখেন, আমরা এটা নিয়ে এখনো কোনো সুবিধা পাইনি, বাট একটা জিনিস আপনি দেখবেন, যখনই কোনো নন ডিসক্লোজার এগ্রিমেন্ট থাকে, অর্থাৎ লুকানো চাপানো কিছু বিষয় থাকে, তখনই বুঝতে হবে এখানে কোনো ঘাপলা আছে, নিঃসন্দেহে। কিরকম? ডাল মে কুচ কালা হয় ওখানে, নাহলে আপনি এটাকে গোপনীয়তা রক্ষা করতে হবে কেন? ওখানে এই চুক্তি সইয়ের আগে বলে দেওয়া হলো নন ডিসক্লোজার এগ্রিমেন্ট, মানে এটা কোনো ডিসক্লোজ করা যাবে না কোথাও যে কি এগ্রিমেন্ট হতে যাচ্ছে, তার মানে ওখানে ঘাপলা আছে। এবং তাই আলটিমেটলি আমরা দেখলাম যে একটা অসম চুক্তি বাংলাদেশের সাথে চাপিয়ে দিয়েছে আমেরিকা, ইউএসএ একটা অসম চুক্তি চাপিয়ে দিয়েছে, এবং সেখানে অনেকগুলো এরকম মানে করতে হবে বাংলাদেশের 132টা না 33টা জায়গায় বাংলাদেশকে করতে হবে, আর তাদের করতে হবে মাত্র 6টা জায়গায়। তাহলে এটা প্রথমেই এখানে একটা অসম চুক্তি। দ্বিতীয়ত হলো, আমি বলেছি যে এই চুক্তিটার কিছু কিছু জায়গা অনৈতিক। কেমন অনৈতিক? যে মার্কিন যুক্তরাষ্ট্র কোনো দেশের উপর যদি কোনো নিষেধাজ্ঞা, স্যাংশন বা কোনো রকমের পদক্ষেপ নেয়, বাংলাদেশকেও সেইটাকে সমর্থন করতে হবে। তো এখন মার্কিন যুক্তরাষ্ট্র তো আমরা প্রায়ই দেখে থাকি অনৈতিকভাবে, অন্যায়ভাবে বিভিন্ন দেশের উপর মানে অনেক কিছুই করে থাকে। যেমন তারা ভেনেজুয়েলার রাষ্ট্রপতিকে উঠে নিয়ে তাদের দেশে আটকে রাখছে। তারপরে এদিকে ইরানের সাথে এই যে একটা যুদ্ধ লাগিয়ে দিল, ওইদিকে ফিলিস্তিনের সাথে অন্যায়ভাবে দীর্ঘদিন যাবৎ ইসরায়েল অত্যাচার করতেছে, তাদের পক্ষ সেখানে তারা করতেছে। তো এগুলিকে আমাদের সমর্থন করতে হবে, এই অনৈতিক কাজগুলিকে। আমি এই জন্য বলছি এই চুক্তিটা অনৈতিক এবং অসম। আমি যদি সেই মানে অনৈতিক চুক্তি বা অসম চুক্তির কয়েকটা বিষয় একটু জানতে চাই। যেমন ধরেন, তারা বলছেন যে তাদের এখান থেকে বোয়িং কিনতে হবে, তাদের এখান থেকে নানা রকমের মানে পণ্য কিনতে হবে, তার মধ্যে ওই গম, ভুট্টা, চাল, ডাল, তারপরে জ্বালানি তেল, ওই যে এলপিজি, এই সমস্ত জিনিস কিনতে হবে, বোয়িং কিনতে হবে। এখন বোয়িং তার এখান থেকে আমার কিনতে হবে হিউজ কস্ট দিয়া। এখন যদি ইউরোপিয়ান ইউনিয়ন বলে যে আমরা তো তোমাদেরকে ডিউটি ফ্রি অ্যাক্সেস দিচ্ছি, নানা রকমের ফ্যাসিলিটি দিচ্ছে এক্সপোর্টে, তো তোমরা আমার এখান থেকে কি কিনবা? তাহলে আমার এখান থেকে এয়ারবাস কিনো, তো তখন আমরা কোন দিক যাব? তো এই ধরনের কিছু বিষয় আছে। আর দ্বিতীয়ত হলো, তাদের এখান থেকে আমাকে যদি জ্বালানি সহ নানা কিছু কিনতে হয়, তাহলে দুইটা জিনিস হবে, একটা হলো কস্ট, দাম বেশি দিয়ে কিনতে হয়, আর দ্বিতীয়ত হলো আমার টাইম বেশি লাগে, এবং মানে যেহেতু দূরত্ব বেশি, মানে জাহাজীকরণের যে খরচটা বেশি, ফলে বাধ্যবাধকতা থাকলে আসলে আমরা অল্টারনেটিভ দিকে আগাতে আমরা পারবো না। বাধ্যবাধকতা থাকলে আমাদেরকে যদি ওই চুক্তিতে বাইন্ডিংস থাকে যে আমাকে এটা করতে হবে বা এতটুকু করতে হবে, তো এরকম করতে হবে জায়গা হলো আমাদের জন্য 133টা। তো কেন আমার জন্য 133টা, তোমার জন্য 6টা কেন? এই জন্য আমি বলছি এগুলো অসম চুক্তি। এরকম নানা কিছু যেগুলো আসলে আমাদের মানে স্বাধীন সার্বভৌম একটা রাষ্ট্রের পক্ষে
অনেক কিছুই মেনে নেওয়া যায় না, বাট আমাকে মানে এইগুলি চাপিয়ে দেওয়া হয়েছে। এই জন্য আমরা বলছি চুক্তি বাতিল নয়, যদিও ওখানে একটা ক্লজ আছে যে কোনো পক্ষ যদি মনে করে এই চুক্তিটা বাতিল করতে হবে, তাহলে 6 মাসের দিয়ে মানে টাইম নিয়ে এটা থেকে বেরিয়ে যেতে পারবে। কিন্তু বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একটা চুক্তি করে ওখান থেকে বের হয়ে যাওয়াটা মানে এত সহজ ব্যাপার, এটা এত সহজ না। সুতরাং সেই ক্ষেত্রে আমি বলবো যে সরকারকে আমরা বলেছি যে এটা নিয়ে ফার্দার একটা আলোচনা করা, নেগোসিয়েশন করা, যে সমস্ত অসম চুক্তি আছে, অসম জায়গাগুলি আছে, এগুলিকে ঠিক করা। দ্বিতীয়ত হলো, যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রের আদালত এই টোটাল এই ট্রাম্প ট্যারিফের স্ট্রাকচারটাকে বাতিল করে দিয়েছে, তাহলে কি এই চুক্তির আর মানে এক্সিস্টিং আছে কিনা সেটা আমাদের ভাবতে হবে। সেই বিষয়গুলি আলোচনা করে এরপরে আমার মনে নতুন করে এটা আগানো উচিত। যে আরেকটা বিষয় একটু জানতে চাইবো, আমরা যদিও শেষের দিকে চলে এসেছি, যে সামনে কোরবানির ঈদ এবং বিভিন্ন প্রতি বছরই কিন্তু আমরা একটা বিষয় আমরা দেখি যে শ্রমিক কর্মচারীদের বেতন ভাতা নিয়ে কিন্তু তারা রাস্তায় নামে বিভিন্ন সময় বিভিন্ন আসলে তারা আন্দোলন করে। তো এবছর আসলে এই বেতন ভাতার কি অবস্থা, যেহেতু সরকারও চাচ্ছেন যে পর্যায়ক্রমে এক এক সময় এক এক কর্মচারীদের বা এক এক কারখানা বা ছুটি দেবেন স্বাচ্ছন্দ্যে বাড়ি যাওয়ার জন্য, তো সে বিষয়ে আপনাদের আসলে কর্মচারীদের বেতনের কি অবস্থা? আসলে দেখেন, বিভিন্ন সময়ে স্ট্যাগারিং করে ছুটি দেওয়া এটা আসলে হয় না। ঈদের আগে হয় না কেন? বায়ারদের একটা চাপ থাকে, কারণ ঈদে একটা লম্বা ছুটি থাকে, 8-10 দিন, 7 দিন, মিনিমাম 7 দিন থেকে 8 দিন 10 দিন একটা ছুটি হয়ে যায়। তো এই ছুটির লম্বা ছুটির কারণে বায়ারদের একটা প্রেশার থাকে যে আমার হাতে তার জরুরি ইম্পর্টেন্ট যে সমস্ত শিপমেন্টগুলি আছে, যে এগুলিকে শিপমেন্ট দিয়ে যেতে হয় আমার। তাহলে কি হয়, আমরা একদম শেষ দিন পর্যন্ত, মানে ঈদের একদিনের আগের দিন, মানে যেদিন ঈদ তার আগের দিন পর্যন্ত আমরা কাজ করে শিপমেন্টগুলি যতটুকু সম্ভব দিয়ে এরপরে আমরা তাদের বেতন বোনাস ভাতা সব দিয়ে আমরা তাদেরকে বিদায় করি। তো এখানে একটা সবসময় আমরা একটা কথা শুনি যে তাদের একটা দিয়ে দেওয়া, কত তারিখে বেতন দিব, কত তারিখে বোনাস দিব, এগুলো একটা ডেট দেওয়ার। কিন্তু আমরা তো প্রতি বছরই একটা আন্দোলন দেখি এই বিষয়ে। শোনেন না, এই বিষয়ে আমি সবসময় বলেছি, এই যে মন্ত্রণালয় থেকে সরকারের দিক থেকে যদি একটা ডেট ঘোষণা করা হয় যে এত তারিখে বেতন, এত তারিখে বোনাস, এইটা আমি মনে করি বাস্তবসম্মত নয়। কেন বাস্তবসম্মত নয়? আমরা শ্রমিকদের সাথে আলোচনা করি, আমরা ঠিক করি যাওয়ার আগের দিন আমরা বেতন বোনাস দিয়ে তারাও ওই দিন টাকা পয়সা নিয়ে বাড়ি যেতে চায়, 1 নাম্বার। 2, হ্যাঁ, কখনো কখনো হয়তো আমরা আগে বোনাসটা দিয়ে দিই, তাইলে তারা যদি কিছু কেনাকাটা থাকে সেটা করি। এখন সরকার যদি একটা ডেডলাইন দিয়ে দেয়, তখন দেখা যায় যে আমরা তো সেটা করতে পারি না, বা একদম ক্লোজিং টাইমে চলে আসছে, আমরা শেষ করতে। ফলে কি হয়, একটা শ্রম অসন্তোষ তৈরি হয় এই ঘোষণাটা দিয়ে। তো আমরা বারবারই সরকারকে অনুরোধ করেছি, আপনারা এই ধরনের কোনো ঘোষণা দিয়ে, যেটা বাস্তবসম্মত নয়, ঘোষণা দিয়ে এই শ্রম অসন্তোষ তৈরির রাস্তা তৈরি করবেন না, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আরেকটা কথা আমি একটু ক্লিয়ার করা দরকার। সবসময় মানে অনেকেই বলে থাকেন যে ঈদ আসলেই বেতন বোনাস দিয়ে এরকম এত সমস্যা কেন হয়। সমস্যাটা হয় এই কারণে, কারণ ঈদের আগে দিয়ে আমাদের 2টা থেকে 3টা বেতনের চলে আসে। কেন? মনে করেন আগের মাসের বেতনটা দিতে হয় এই মাসে, আবার এই মাসের একটা আংশিক বেতন দিতে হয়, আবার একটা বোনাস দিতে হয়। এই 3টা বেতনের জোগাড় করতে আমরা শেষ করব। জি, তারপরে তো হচ্ছে আসলে তাদেরও এই টাকা দিয়েই হচ্ছে পরিবার সবকিছু চলে, সময় মতো দিতেই হবে। সো ধন্যবাদ আপনাকে আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, এতক্ষণ দেশের ব্যবসা বাণিজ্য তৈরি পোশাক খাতের নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলেন বিকেএমই এর সভাপতি মোহাম্মদ হাতেম। নিচ্ছে একটা বিরতি, 2টা 30 মিনিটে আবারও ফিরে আসবো 21শে বিজনেসে। দেখার আমন্ত্রণ রইল, 21-এর সাথেই থাকুন।